বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপোড়েন। হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন নিয়ে দিল্লির নসিহত গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, দোয়া ও প্রার্থনার অনুরোধ। অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি। অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। জনশক্তি রপ্তানিকে স্বচ্ছ ও দালালমুক্ত করার তাগিদ। এবং ট্যারিফ জটিলতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি। 5 মাসে বাংলাদেশ থেকে গেছে $3.5 মিলিয়ন পণ্য। চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়েছে ইউরোপের বাজারে। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলী। একদিনের ব্যবধানে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করল ভারত। বুধবার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় নয়াদিল্লি। এই তলব অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকদিনে দেশটির সঙ্গে ঢাকার নানা বিষয়ে মতপার্থক্যও বেড়েছে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের একদিন পরই দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ তলব অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারের বক্তব্য নয়। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা হয়। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। ভারত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের। এই নসিহত বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিক্রিয়ায় উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে দেশটি। দিল্লি শেখ হাসিনাকে থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। রাতে বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। সরু রাস্তা, যানজট, গ্যাস সংকট, জলাবদ্ধতা, মশার উপদ্রব সহ নাগরিক নানা সমস্যা ভোগাচ্ছে ঢাকা 7 আসনের বাসিন্দাদের। আসনটিতে এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াত দুই দলের প্রার্থী ভোটে লড়ছেন প্রথমবারের মতো। তাই ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে কেবল কথার ফুলছড়ি নয়, বাস্তবায়ন চান পুরান ঢাকাবাসী। শাহনাওয়াজ সোহাগ ও SM সালাউদ্দিনের ছবিতে ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট।
400 বছরের ঐতিহ্য, পুরনো স্থাপত্য, মুঘল আমলের নিদর্শন আর বিখ্যাত সব মসজিদ মন্দির, এইসব স্থাপনার বেশিরভাগই পড়েছে ঢাকা 7 আসনের লালবাগ, চকবাজার ও বংশালে। এছাড়া কোতোয়ালি ও কামরাঙ্গীরচরের একাংশও আসনটির অন্তর্ভুক্ত। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই অঞ্চল ব্যবসা বাণিজ্যেরও অন্যতম কেন্দ্র। অতীত ঐতিহ্য থাকলেও এখন অজস্র সমস্যা সংকটে জর্জরিত পুরান ঢাকার এই এলাকাগুলো। ঘিঞ্জি গলি, সরু রাস্তা, যানজট, গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী। বছরের বড় একটি সময় ভোগায় জলাবদ্ধতা, আছে মশার উপদ্রবও। পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, অগ্নি নিরাপত্তা সবই উপেক্ষিত। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক, বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। আর খুব কষ্ট এখানে, মানে চলাফেরা করাই মুশকিল। গ্যাস পাই না ঠিক মতনে, আমাদের রাস্তা ভাঙ্গা। দেখা যায় একটা অসুস্থ রোগী আমরা ডাক্তারের কাছে সময় মতো নিয়ে যেতে পারি না, দেখা যায় তাৎক্ষণিকভাবে সে ওখানে মারাও যেতে পারে। যদি আগুন লাগে বা ভূমিকম্প হয়, মানুষ যে বের হবে বা কোনো গাড়ি যে ফায়ার সার্ভিস যে আসবে, ওটার কোনো ব্যবস্থা নেই। এত গ্যাদারিং হয়ে গেছে যে মানুষ চলাই মানে মুশকিল হয়ে গেছে। সামনে জাতীয় নির্বাচন, তাই আগামীর জনপ্রতিনিধির কাছে সংকটে থাকা পুরান ঢাকাবাসীর প্রত্যাশারও কমতি নেই। নাগরিক সংকট নিরসনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ, ফুটপাত দখলমুক্ত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণে ভাবি এমপির সক্রিয় ভূমিকা চান ঢাকা 7 আসনের বাসিন্দারা। এলাকায় যেন সন্ত্রাসী না হয়, চাঁদাবাজ যেন না হয়। যত কিছু অন্যায় আছে, এই অন্যায় থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি। ফুটপাতগুলো যে দখল হয়ে গেছে, এগুলা যাতে নিরসন করা যায়। যে কাজ করবো ওর লগে আমরা থাকবো। নির্বাচনের পরে আশ্বাস কতটুকু পালন করে এটা তো সবারই জানা আছে, তারপরেও আমি আশাবাদী। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী এনায়েতুল্লাহর। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দেন দুজনই। গ্যাসের সমস্যা, রাস্তাঘাটে জলাবদ্ধতা, চাঁদাবাজি, ছিনতাই, জুলুম, অত্যাচার, এভাবে আরো নিত্য নতুন যত রকমের সমস্যা আসে, ইনশাল্লাহ আগামীতে সব সমস্যা সমাধান করার আপনার চেষ্টা করব। কামরাঙ্গীরচর এবং এখান দিয়ে একটা ব্রিজ আমি করব, যেটা নাকি প্রায় 15-20 বছর যাবৎ আটকে আছে। আমি বিশেষ করে গুরুত্ব দেব আগে যানজট, রাস্তার ব্যাপারে উদ্যোগ নিতে হবে, রাস্তায় যেন পানি না জমে। নাগরিক দুর্ভোগের জন্য একটা কমিটি করব, সরকারের সাথে আলাপ করব, আর উন্নয়নের জন্য যা চেষ্টা করা দরকার আমি করব। ব্যবসায়ী বান্ধব ভালো পরিবেশের জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমি তাই নেব। নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ঢাকা 7 আসনে ভোটার 4,87,160 জন। সারা দেশের মতো ঢাকা 7 আসনেও নির্বাচনী আবহ। ভোটারদের চাওয়া, যাকে তারা সংসদে পাঠাবেন তিনি যেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়বদ্ধ থাকেন। সংকটের সমাধানে আস্থা নির্ভরতায় ভোটের পরও নাগরিকদের পাশে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধি, এমন প্রত্যাশা পুরান ঢাকাবাসীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে মৌলভীবাজারেও। নানা কর্মসূচিতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা। জেলার 4টি আসনেই বিএনপির পাশাপাশি মাঠে রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন। তবে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না এনসিপি প্রার্থীদের। প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমানের এলাকা হওয়ায় বেশ গুরুত্ব বহন করছে মৌলভীবাজার 3 আসন। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার 3 আসন। বিএনপির প্রয়াত সাবেক ও অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নিজ এলাকা থাকায় এই আসনটি গুরুত্বপূর্ণ। এ আসনে নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন 14,876 জন। এর মধ্যে নারী ভোটার 8,202 জন ও পুরুষ 6,676 জন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক জেলা সভাপতি এম নাসের রহমানের প্রার্থিতা ঘোষণা করা হয়। তিনি এম সাইফুর রহমানের পুত্র। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে শহর কিংবা গ্রাম সবখানেই নানাভাবে প্রচারণায় সক্রিয়তা দেখাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। জামাতে ইসলামীও সমান তালে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। নিয়মিত জনসভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা করছেন দলটি। এই আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য আব্দুল মান্নান। খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটি সদস্য মৌলানা আহমদ বিল্লালও ঘড়ি প্রতীক নিয়ে মাঠে সরব। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মৌলানা ইবাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালিও লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এনসিপির কোনো প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। ভোট যেন
মানুষের মন মতো মনের প্রার্থীকে দিতে পারে। দ্রব্যমূল্যগুলা মানে কিছু কম হইলে গরিব এবং অসহায় মানুষগুলা একটু হইব, নিরুপায় যে মানুষ আছে ও মানুষগুলার একটু সাশ্রয় হইব। যে গভর্নমেন্টে আয় সুন্দরভাবে নির্বাচনটা দেওয়া যাতে জনগণ শান্তিতে থাকে। মৌলিবাজার রাজনগরে যত 17 বছরে যা উন্নয়ন কিছু করছে না আগে সরকারে, অথার উন্নয়ন রাস্তাঘাট এর বিশেষ করিয়া এটা আমরা উন্নয়নের কাজ শুরু করবো। দেশের মানুষের একটা কথা যে আমরা মানে অন্যান্য দলরে বারবার আমরা দেখছি, সুতরাং তারার কাছে গিয়ে আমরা প্রত্যাশা অনুযায়ী কিছু পাইছি না, আমরা এবার বদলাইতাম চাই। মানুষ বলতেছে ভাই আমরা অনেককে দেখেছি, এবার ইসলামী দলকে দেখতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বলতেছে পরিবর্তনের হাওয়া। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের কথা। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্ত করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা প্রস্তুতি গ্রহণ করছি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে এই আসনে মোট ভোটার সংখ্যা 4,74,408 জন। এর মধ্যে পুরুষ 2,42,080 জন, নারী 2,32,328 ও তৃতীয় লিঙ্গের 4 জন। সময় সংবাদ, মৌলভীবাজার। নদীচর, খালবিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্ভের ধন। শিক্ষা, সংস্কৃতি আর রাজনীতিতে সমৃদ্ধ জেলা হলেও যমুনার চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর ভাঙনে হাজার হাজার মানুষ গৃহহীন হলেও স্থায়ী বাঁধ নির্মাণে নেই কার্যকর ব্যবস্থা। গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্প কলকারখানাও। পর্যটনের অবাধ সম্ভাবনা থাকলেও বরাদ্দ বৈষম্যের শিকার এ জেলা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রায় ৩৩ লাখ ভোটারের জেলা টাঙ্গাইলে ৬১% মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, গোপালপুর, নাগরপুর ও দেলদুয়ারির বিশাল চরাঞ্চলের উর্বর ভূমিতে উৎপাদিত অর্থকরী ফসল ধান, গম, ভুট্টা, পাটসহ নানা রকম সবজি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ হলেও কৃষিভিত্তিক শিল্প গড়েনি। মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। মধুপুরের কলাসহ আদা, হলুদ, কচু সহ অন্যান্য সবজি ঢাকা সহ সারা দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখলেও দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল। নির্বাচনে যারা পাশ করে তারা বলে গেছে যে কৃষক যাতে সুবিধা পায় সেই স্বার্থে আমরা কাজ করব, কিন্তু দেখা যায় নির্বাচনের পরে এই ধরনের কোনো কাজই করে না। যে সরকারি আহুক সারের দামটা খালি বাড়তি থাকে, কমায় না। ইন্ডাস্ট্রিগুলো যা প্রতিষ্ঠানগুলো হলে আমাদের বিভিন্ন কর্মসংস্থান হবে। সুষম উন্নয়নে কাজ করবে জনপ্রতিনিধি হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। পোড়াবাড়ির চমচম জিআই পণ্য হিসেবে বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। পাথরাইলের তাঁত শাড়ি জিআই স্বীকৃতি পেয়ে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধ সম্ভাবনাময় টাঙ্গাইল শাড়ি বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে ৮০% বিলুপ্ত হলেও কর্তৃপক্ষের নজরদারি মিলছে না। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ইনফ্রাস্ট্রাকচারটা যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়, যাতে কৃষক থেকে শুরু করে ভোক্তারা সবাই এই উন্নতির ফল ভোগ করেন। পর্যটনের অপার সম্ভাবনাময় টাঙ্গাইল জেলা বিশাল বনাঞ্চল সহ ৮টি রাজবাড়ি, আতিয়া মসজিদ ও এশিয়া মহাদেশের সবচাইতে বেশি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। পর্যটন কর্তৃপক্ষ ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব স্থাপনা সংরক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শিল্পের বিকাশ ঘটতে পারে। টাঙ্গাইল জেলায় মোট জনসংখ্যা ৪৫ লাখ, মোট ভোটার ৩২,৯৬,০৯ জন, পুরুষ ভোটার ১৬,৫১,৩৪১ জন, মহিলা ভোটার ১৬,৪৪,৬৪২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২৬ জন, কেন্দ্র ১,০৬৩টি, কক্ষ ৩,৪০৬টি। সময় সংবাদ, টাঙ্গাইল। সকালের সময় আরও থাকছে। নিরাপদ পানি সংকটে বেহাল বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। নষ্ট হচ্ছে ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ, ব্যাহত হচ্ছে উৎপাদন। আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। দেশে বেড়েছে জেল হেফাজতে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে ২৪-এর গণ অভ্যুত্থানের আগে গড়ে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, অভ্যুত্থানের পরও সেই সংখ্যা অনেকটাই একই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর ১৫ মাসে
কারা হেফাজতে মারা গেছেন 112 জন। বেশিরভাগের পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মারা গেছেন তাদের স্বজনরা। তবে ঢাকা মেডিকেল ও কারা অধিদপ্তরের দাবি, অবহেলায় কোনো সুযোগ নেই। হেফাজতে মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি বিভিন্ন সংগঠনের। মাসুদুর রহমানের রিপোর্ট। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ 29 নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালী ব্যাংকের 10.5 কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন বিকেলে ঢামেক হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। তানভীরের ভাইয়ের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন তার ভাই। চিকিৎসা দিচ্ছে না, এত অসুস্থ মানুষ হাই সিকিউরিটিতে ফালাই লাগছে, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, হাই সিকিউরিটিতে আরো অত্যাচার করে মারছে। ঢাকা উত্তরের মনোহরা মজলিস নামের এক নারী কারা হেফাজতে গত 26 নভেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে 2 দিন রেখে ঠিকমতো চিকিৎসা না দিয়ে তাদের জানানো হয়। কিডনির সমস্যা ছিল, হাসপাতালে আইনে ফেলাইতে দিছে, চিকিৎসা আমরা করাইছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গণ অভ্যুত্থানের পর গত 15 মাসে 112 জন কারা হেফাজতে মারা গেছেন। চলতি মাসের 11 মাসেই যে সংখ্যা 95 জন, যেখানে 2024 সালের 12 মাসে ছিল 65 জন। গত 5 বছরে হেফাজতে মৃত্যুর সংখ্যা 412। কারা হেফাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশিরভাগই মারা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সেপ্টেম্বরে সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর আগে এই পুরনো ছবি ফেসবুকে ভাইরাল হয়। অসুস্থ বন্দির মানবাধিকার নিয়ে ওঠে প্রশ্ন। ঢামেক পরিচালকের দাবি, কারাগার থেকে আসা বন্দীদের চিকিৎসায় অবহেলার সুযোগ নেই। ডিভিশন প্রাপ্ত না হয়েও অনেকে ডিভিশনের সুযোগ সুবিধার দাবি করে, সেটা না পেলেই অভিযোগ করে। ডিভিশন প্রাপ্ত না, তো সেই ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় সেই সুবিধাটা সে ক্লেম করে, তখন সেটা আমরা তাকে দিতে পারি না। থাকার দরকার নেই, কিন্তু সে থাকতে চায়, তার অ্যাটেন্ডেন্টরা রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তবে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, কারাগারের চিকিৎসায় 141 জন আবাসিক ডাক্তারের মধ্যে আছে মাত্র 2 জন, নেই পর্যাপ্ত আইসিইউ। এসব কারণে অসুস্থ বন্দীদের নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগলেও অবহেলার সুযোগ নেই। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তো ইন মোস্ট কেসেস আমরা তখন ডক্টরকে আমরা কারাগারে পাই না, তখন আমাদেরকে রাশ করতে হয় টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। অনেক ক্ষেত্রে এটার জন্য একটা হয়তোবা সমস্যার সৃষ্টি হয়, অথবা মৃত্যুর আপনি যে সংখ্যাটা বললেন এরকম হচ্ছে। তো এটা আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা চাহিদা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেশন করছি স্বাস্থ্য সেবা অধিদপ্তরের সাথে। প্রতিটা তদন্ত হয় এবং যদি এর মধ্যে যদি কারো গাফিলতি পাওয়া যায় ইন দ্য প্রসেস, এটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করি এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী বলছে, 24-এর অভ্যুত্থানের আগেও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক। অভ্যুত্থানের পরও পরিস্থিতি বদলায়নি। অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকেই তো কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে এবং গত সরকারের যে যত অত্যাচার, দুর্নীতি এবং তার যে মানবাধিকার লঙ্ঘন, তার কারণেই তো আমরা গত সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছিলাম। এই সরকার আসার পরে আমরা এমন কিছু দেখছি না যেটা আসলে আগের সরকার বলতে পারি একটা পরিবর্তনের টেস্ট আমরা পাচ্ছি না। পাশাপাশি কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে বন্দীদের মানবাধিকার নিশ্চিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়িয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 5 মাসে 3% প্রবৃদ্ধি হিসেবে রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যুক্তরাজ্য ও কানাডায় সমানতালে রপ্তানি বাড়ালেও চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়ছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। শাখাত চুপুর ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চরম অনিশ্চয়তায় শুরু করা 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল $3.12 বিলিয়ন মার্কিন ডলার। ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, সেই
সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা আশা করতেছি পরবর্তী প্রান্তিকে গিয়ে এটা আরও বৃদ্ধি পাবে। যে বিভিন্ন ট্যারিফগুলি কমিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে সেগুলিকে কমানোর ব্যবস্থা করা, সব কিছু মিলিয়ে যে প্রতিযোগিতা টিকে থাকার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থাজনক যেটা প্রয়োজন সেটা করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি হলো চীন ভারতের আধিপত্যের কারণে ইউরোপের বাজারে রপ্তানি আয় কিছুটা কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে 7.91 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলতি অর্থ বছরে রপ্তানি হয়েছে 7.83 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অপ্রচলিত বাজারও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। অপ্রচলিত মার্কেট যেটা আমরা লাস্ট ইয়ারে 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা এখন কমে আবার 10-এর মধ্যে চলে আসছে। তদ্রূপ ইউরোপও কিন্তু ওরা এক্সপোর্টটা, আমাদের মার্কেটটা ওরা এখন ধরে নিচ্ছে, যা আপনার ইন্ডিয়া এবং চায়না, কারণ ওরা অনেক বড় এক্সপোর্টার, এবং ওরা যদি আমাদের এই পার্সেন্টেজ থেকে যদি ঢুকে যায় তাহলে অবভিয়াসলি আমাদেরটা কমে আসবে, এবং ওরা প্রাইসিং ও কম্পিটিশন আমাদের থেকে অনেকাংশে কম, কারণ আমরা দেখবেন ওদের সাথে প্রাইসিং আমরা পারি না। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি হিসেবে 1.84 বিলিয়ন এবং 6.51 প্রবৃদ্ধিতে কানাডায় 554 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তবে কিছু ক্ষেত্রে শুল্ক হার বেশি হওয়ার কারণে ভারত, চীন, ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে উঠছে বলে মত এই বিজিএমইএ নেতার। এমনকি অনেক বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান কম মূল্যে তৈরি পোশাক কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের। আমেরিকাতে ট্যারিফ আসছে, ইউরোপে তারা কিন্তু আমাদেরকে প্রাইস কম দেওয়ার জন্য তাদের চাপাচাপি চলছেন। তো এই জায়গায় আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের এখানে আমাদের পারিপার্শ্বিক যত কস্ট আছে এই কস্টগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে সরকার অনেক পলিসিগত সাপোর্ট আমাদের দরকার। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের 39.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% হারে শুল্ক আদায় করা হয়। চীন এবং ভারতের ক্ষেত্রে তা আরও অনেক বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভালো জীবনের আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমাতে চান হাজারো বাংলাদেশি, কিন্তু বৈধ পথের পরিবর্তে অবৈধ অভিবাসনের ফাঁদে পড়ে প্রতি বছরে মানুষ হারায় জীবন, হারায় সর্বস্ব। সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো মোট অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, দেশের অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। দিন মোহাম্মদ সাবিরের রিপোর্ট। দালালের আশ্বাস আর স্বপ্নের মোড়কে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা। এই নৌকাগুলো শুধু মানুষ বহন করে না, বহন করে অনিশ্চয়তা আর মৃত্যুর সম্ভাবনা। অবৈধ উপায়ে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থমকে যায় জীবন, নিঃস্ব হয় বহু পরিবার ও ভিটেমাটি। কারো স্বপ্নবন্দী হয় কফিনে, বিদেশের মাটি না ছুঁয়েই দেশে ফেরে নিথর দেহ। বিমানবন্দরে স্বজনদের কান্না আর আহাজারি যেন প্রশ্ন তোলে এই মৃত্যুর দায় কার। হিসেব বলছে, সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যায় পুরো বিশ্বকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসীর 30%ই বাংলাদেশি। কোনো মতে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয় না অনেকেরই। ভুয়া কাগজপত্র কিংবা ভিসা জটিলতায় প্রতি বছর ভিনদেশে কারাবন্দী হয় অসংখ্য বাংলাদেশি। ভাগ্য অনুকূলে থাকলেও সামাজিক অপমান, ভাঙা স্বপ্ন আর তীব্র হতাশাকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তারা। নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়ান আজীবন। আবার বৈধ কাগজপত্র থাকলেও অদক্ষতার কারণে শূন্য হাতে অনেককে দেশে ফিরতে হয় জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যখন অভিবাসন প্রক্রিয়ার পথ অবৈধ হয় তখন শুধু মানবিক সংকটই নয়, তা রাষ্ট্রীয় ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলে। সব সরকার আমলে এই উন্নয়নের গল্প, তা আপনি যদি এতই উন্নয়ন করেন, আপনার দেশের লোকজন সারা পৃথিবীর মধ্যে প্রথম কেন সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য? তার মানে কোথাও এই উন্নয়নের গল্পের সংকটটা রয়েছে। এবং এই লাভগুলো যখন বিদেশে যায়, সে যেহেতু অনিয়মিত থাকে, অবৈধ থাকে, কাগজপত্র ঠিক থাকে না, সে কিন্তু আয় করলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না। অবৈধভাবে গিয়ে যে সে যে কাজ পাচ্ছে তাও না, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আবার বৈধ পথে যারা যাচ্ছে গিয়ে দেখা যায় তাদের ওই কোনো কোম্পানি নাই, তার মানে গেছে কিন্তু বৈধ পথে, কিন্তু বৈধ পথে গিয়ে যে প্রমিসটা করা হয়েছিল যে কাজটা সে পাবে,
যে এটা সেটাকে দেওয়া হয় না, এবং যার কারণে কি হচ্ছে, সে তার ভালনারেবল শিকার হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ অভিবাসনের পথ সহজ না করলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অদক্ষ শ্রমিককেও তারা দক্ষ হিসাবে দেখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যেন তারা ল্যাঙ্গুয়েজটা জানে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতির কঠিন সময়েও বড় ভরসা প্রবাসীরা। রেমিটেন্স পাঠিয়ে সচল রাখেন অর্থনীতির চাকা, কিন্তু একজন শ্রমিকের বিদেশ পৌঁছানোর আগের পথটা যেন এক দীর্ঘ সংগ্রাম। দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্ষয় হয় সময়, অর্থ, ভাঙে স্বপ্ন। সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগ সেই অভিবাসীদেরই। ধীরগতির অভিবাসন প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় ভরা বলে দাবি শ্রমবাজার রক্ষা আন্দোলনের। এ পরিস্থিতিতে জনশক্তি রপ্তানিকে স্বচ্ছ ও দালাল মুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জিনাতারা যশোয়ার রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফলাফল শূন্য, এরপর আবার ফিরে যাওয়া। দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচতে ধার দেনা করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন ফাহিম ও রাতুল। অনেকগুলো ধাপ পার হয়ে ভিসা পেলেও মিলছে না বিএমইটির ছাড়পত্র। দিন যত পার হচ্ছে, জেকে বসছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা। 2 মাস হয়েছে ভিসা পাইছে, এখনো পর্যন্ত ম্যান পাওয়ার পাচ্ছি না। ভিসার মেয়াদ চলে গেলে আমরা তো গরিব মানুষ, ঋণগ্রস্ত হয়ে যাব। যতবারই আসি আইসা শুধু ঘুরে চলে যায়, কিন্তু কোনো সঠিক কোনো তথ্য পাই না। আমার তো এখানে অবৈধ কিছু নাই, আমার তো ম্যান পাওয়ার না দেওয়ার কোনো কারণ দেখতেছি না। কিন্তু এমন শঙ্কা, অনিশ্চয়তা, চ্যালেঞ্জ পাড়ি দিয়ে যখন অভিবাসন প্রত্যাশীরা পৌঁছান তাদের স্বপ্নের গন্তব্যে, তারাই হয়ে যান রাষ্ট্রের সেই সোনার ডিম পাড়া হাঁস, যাদের আয়ে গতি পায় অর্থনীতির চাকা। যদিও সম্মান আর অধিকারের প্রশ্নে বরাবরই উপেক্ষিত তারা। আমাদের টাকা দিয়ে দেশ চলে, তাহলে আমাদের দাবি সরকারের কাছে এটাই যে আমাদেরকে যাতে পেনশনের ব্যবস্থা করে অতিবিলম্বে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, প্রবাসীরা সফরে যাওয়ার টাইমে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রকার যেন হয়রানি না হয়। কোম্পানিতে কিছু নাই, ইন্স্যুরেন্স যেমন আমারও নাই ইন্স্যুরেন্স, এদের কিছু নেই, যে আজকে কোনো দুর্ঘটনা ঘটে মানে একবারে ডেড বডি। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় 2025 সালে বেড়েছে প্রবাসী কর্মীর সংখ্যা, গেল 5 অর্থ বছরে বেড়েছে রেমিটেন্সও। দেশের অর্থনীতিতে যাদের এত অবদান, সেই জনশক্তি রফতানিতে কেন এত অস্বচ্ছতা, এত জটিলতা, হয়রানি, এমন প্রশ্ন স্বয়ং বায়রা নেতাদের। আমাদের সৌদি অনেক বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা আমরা বিভিন্ন বাধার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আগাতে পারতেছি না। আন্তর্জাতিক অভিবাসন দিবসে অভিবাসন খাতে জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য কমানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। শ্রমিকদেরকে আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা আছে সেটাকে দ্রুত করতে হবে, সহজীকরণ করতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতাও দেওয়া যেতে পারে। মাসের পর মাস ধরে বিএমইটিতে ছাড়পত্রের অপেক্ষায় আছেন বহু অভিবাসন প্রত্যাশী। এর মাঝেই 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছেন 10,71,395 জন কর্মী, যাদের বেশিরভাগই গিয়েছেন নির্মাণ শ্রমিক হিসাবে এবং জিনিসপত্র ওঠানামার কাজে। তাই তো খাত সংশ্লিষ্ট সকলে বলছেন, হাড় ভাঙা এই শ্রমের মর্যাদা দিক রাষ্ট্র, সহজ হোক অভিবাসীদের জীবন এবং অভিবাসন প্রক্রিয়া। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। রূপসা নদীর তীরে অবস্থিত এই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে একসঙ্গে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণে ব্যস্ত সময় পার করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। রূপসা নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল ডক, যেখানে নির্মাণাধীন একাধিক জাহাজ। কোথাও লোহার পাত জোড়া লাগানোর শব্দ, কোথাও ওয়েল্ডিং এর ঝলক, সব মিলিয়ে কর্মব্যস্ত খুলনা শিপইয়ার্ড। বর্তমানে এখানে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণ হচ্ছে। এর মধ্যে রয়েছে নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ, মংলা বন্দরের একটি রেস্কিউ ভেসেল, পায়রা বন্দরের 2টি টাগবোট, একটি সার্ভে ও একটি পাইলট ভেসেল এবং BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের জন্য 12টি ড্রেজার ও GRP ক্যাটামারান বোট। 2026 সালের জুনের মধ্যেই সব জাহাজ হস্তান্তরের লক্ষ্য রয়েছে।
এই কর্মযজ্ঞে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছেন প্রায় 1200 শ্রমিক। ওয়েল্ডার, ফিটার, রং ও যন্ত্রাংশ স্থাপনা সহ নানা কাজে নিয়োজিত তারা। শ্রমিকরা বলছেন নিয়মিত কাজ, নিরাপদ পরিবেশ আর দক্ষতা বাড়ানোর সুযোগ থাকায় সন্তুষ্ট তারা। বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের কাজের ভলিউম অনেক বাড়ছে। দক্ষ জনশক্তি খুলনা শিপইয়ার্ডে অনেক থাকার কারণে এখানের কাজের গুণগত মান যথেষ্ট ভালো। আমরা সঠিকভাবে সেফটি মেনে সবাই কাজ করে, এখানে সেফটির কোনো ঘাটতি নাই। আমরা বিভিন্ন রেজিস্টার কোম্পানি যেমন এলআর, বিবি, তারপরে এনকেকে তাদের নিয়ে কাজ করি। সময় মতো মানসম্পন্ন জাহাজ নির্মাণ এবং হস্তান্তরের কারণেই দিন দিন বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থা বাড়ছে খুলনা শিপইয়ার্ডে, বলছেন সংশ্লিষ্টরা। খুলনা শিপইয়ার্ড দেশের সমস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থাভাজন হতে পেরেছে। আমাদের এটাই উদ্দেশ্য, দেশের সকলের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। শুধু বর্তমান কাজেই থেমে থাকতে চায় না প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা ভবিষ্যতে এই শিপইয়ার্ডকে আন্তর্জাতিক মানে নেয়ার জন্য আমরা ক্লাসিফিকেশন সোসাইটি, ব্যুরো ভেরিটাস, জার্মিশাল লয়েডস, এনকেকে তাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি আন্তর্জাতিক মানদণ্ডে উপনীত হয়েছে এবং আমাদের এখানে তৈরি জাহাজ কোনো অংশে অন্য দেশের তৈরি জাহাজ হচ্ছে খারাপ নয়। ৬৯ একর জায়গার উপর খুলনা শিপইয়ার্ড ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠান ৮ শতাধিক জাহাজ নির্মাণ করেছে। শিল্প খাতে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ডের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে জাহাজ নির্মাণ শিল্পে শক্ত অবস্থান তৈরি করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়ায় হুঁশিয়ারি পুতিনের। পশ্চিমাদের যুদ্ধ প্রস্তুতিকে পাগলামি বলে কটাক্ষ রুশ প্রেসিডেন্টের। চুয়াডাঙ্গায় ১৫ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় ১২০০ রোগী চিকিৎসা নিয়েছেন, যার বেশিরভাগ শিশু। বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। চুয়াডাঙ্গাতে প্রতিদিনই বাড়তে শুরু করেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া আক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশিরভাগ সময় ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সদর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ঘুরে দেখেছি। সকালে প্রায় ৫১ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। একদিনে ৪৭ জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ১৫ দিনের জেলায় সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ১৩০০ ডায়রিয়া আক্রান্ত রোগী। এছাড়াও শিশু ওয়ার্ডেও প্রতিদিনই বাড়তে রয়েছে রোগী। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়া বয়স্করাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়তই। সাধারণ মানুষরা নাভিশ্বাস উঠে যাচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের দায়িত্ব পালন করতেও হিমশিম খেতে হচ্ছে। তার কারণ অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হচ্ছে তাদেরকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস এবং আকাশ কুয়াশাচ্ছন্ন থাকার কারণেই শিশুরা বেশি রোগে আক্রান্ত হচ্ছে। এ সকল রোগীদের ভেতরে সবচেয়ে বেশি রোগী রয়েছে শিশু। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগেও বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। জেলা জুড়েই ডায়রিয়া প্রকোপ বেড়েছে অনেকটাই। ডায়রিয়ার কারণে অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আমি সদর হাসপাতালের মেঝে এবং বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া আক্রান্ত এবং শিশু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরাও। একদিকে রাতে শীতের কারণে তারা কষ্টে রয়েছে এবং রোগে আক্রান্ত মিলিয়েই চুয়াডাঙ্গাতে রোগের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস না পেলেও আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গাতে রোগের বৃদ্ধি পাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে। নিরাপদ পানি সংকটে বেহাল বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। নষ্ট হয়ে যাচ্ছে ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ।
ব্যাহত হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন। দ্রুত সুপেয় পানির ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2017 সালে বাগেরহাটে যাত্রা শুরু করে আন্তর্জাতিক হাঁস প্রজনন খামারটি। প্রতি বছর এখানে উৎপাদন হচ্ছে 1.5 লক্ষ হাঁসের বাচ্চা ও ডিম। তবে নিরাপদ পানির অভাবে খামারের শেডগুলোতে পড়েছে মরিচা। বাচ্চা ফোটানো ইনকিউবেটর মেশিন ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। নোনা পানির কারণে বিকল হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি। দিন দিন কমছে হাঁসের উৎপাদন। খামারটিতে আধুনিকায়ন ও সুপেয় পানির ব্যবস্থার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে মূল সমস্যা আছে পানিতে প্রচুর পরিমাণ আয়রন। লবণাক্ত পানির জন্য আমাদের মেশিনের যে ইনকিউবেটর মেশিনের যে ছোট ছোট যন্ত্রাংশ এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার ফলে এতে বাচ্চার যে উৎপাদনের হেসাবিলিটি এটাও দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা চাই সরকারের কাছে এটার আরো উন্নত সমৃদ্ধি হোক, এলাকার মানুষের জানে আমিষের চাহিদা পূরণ হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। খামারের পাশেই পানির ব্যবস্থা আছে, তা আমরা চাচ্ছি যে ওইখান থেকে পানির লাইনটা এখানে আনার জন্য সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে এই জায়গাতে এই খামারে পানির ব্যবস্থা করা যাবে। গেল অর্থ বছরে খামারটিতে উৎপাদন হয়েছে 75,000 হাঁসের বাচ্চা ও 1,70,000 ডিম। প্রতিটি ডিম 9 টাকা ও প্রতিটি বাচ্চা 25 টাকা দরে বিক্রি করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর উপর বারুইপাড়া সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি 8 বছরেও। নকশা জটিলতায় 65 কোটি টাকার সেতু নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 136 কোটি টাকা। সেতুর দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে চরমে। ক্ষুব্ধ এ পথে চলাচলকারীরা। সড়ক বিভাগ বলছে কাজ শুরু হয়েছে, আগামী জুনের মধ্যেই শেষ হবে বাকি কাজ। সজিদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। 1.5 বছরে শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় 8 বছরও শেষ হয়নি সেতু নির্মাণের কাজ। সড়কপথে নড়াইল সদরের সঙ্গে কালিয়া উপজেলা সহ আশেপাশের অন্তত 3টি জেলার সড়ক যোগাযোগ সহজীকরণে 2018 সালে শুরু হয় নবগঙ্গা নদীর উপর কালিয়া বারুইপাড়া সেতু নির্মাণের কাজ। 8 বছরে কয়েক দফা মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। সবশেষ চলতি বছরের সময় বাড়িয়ে 2026-এর জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। নদীর 2 তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ 11টি পায়ার এবং 11টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। নকশা ত্রুটিতে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 2.5 গুণ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমার প্রতিদিন এইখান থেকে যাওয়া আসা করতে হয়, রোগীদের সেবা দিতে হয়, কিন্তু আমি নিজে যদি সঠিক সময় পৌঁছাতে না পারি তাহলে তো আমার পক্ষে সম্ভব না। হয়েই যাচ্ছে, আমরা শুনতেছি হব বলে তো এই পর্যন্ত হচ্ছে না। খালি সরকারের টাকা নষ্ট আর মানুষের ভোগাম। সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল অ্যান্ড মাইনুদ্দিন বাসী কনস্ট্রাকশন কোম্পানি 65 কোটি টাকায় চুক্তিবদ্ধ হন। বালখেটের ধাক্কায় 9 নম্বর পিলারটি 2 বার নদী গর্ভে হারিয়ে যাওয়ার পর মূল অংশের 4টি পায়ার ও 3টি স্প্যান বসানোর কাজ অসম্পূর্ণ রেখে 61 কোটি টাকায় প্রথম মেয়াদের চুক্তি শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দ্বিতীয় মেয়াদে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বাকি অংশ নির্মাণে চুক্তিবদ্ধ হয় সড়ক বিভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিদেশ থেকে আমদানিকৃত 86.73 মিটার স্টিল আর্চ স্প্যান সহ আরো 2টি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে 2টি স্প্যানের কাজ সম্পন্ন হবে। স্টিল আর্চ স্প্যানের কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন করে ব্রিজ হস্তান্তর করব। আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করে সেতু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আশা সড়ক বিভাগের। বাকি যে 85 মিটার এটারও প্রায় বিদেশ থেকে যে মালামালটা আনতে হবে অর্থাৎ হ্যাঙ্গার রড, সেটিও আগামী 1 মাসের ভিতরে আনা সম্ভব হবে এবং বাকিগুলো ফ্যাক্টরিতে নির্মাণাধীন প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে 651.83 মিটার দীর্ঘ ও 10.25 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 135,92,35,000 টাকা। সময় সংবাদ, নড়াইল। অপারেটরের অভাবে কুষ্টিয়া বেসিক সেন্টারে অলস পড়ে আছে কোটি টাকার কাপড় প্রক্রিয়াজাতকরণের মেশিন। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বলে দাবি টেক্সটাইল মিল মালিক ও প্রান্তিক তাঁতিদের। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। 1958 সালে 4 জেলার তাঁতিদের উন্নত কাপড় তৈরির জন্য কুষ্টিয়ার কোমার্কেটে নির্মাণ করা হয় বেসিক সেন্টার। ইংল্যান্ড ও জার্মানি থেকে আনা হয় দরকারি মেশিনারিজ। যদিও 2000 সাল থেকে অকেজো হয়ে পড়ে মেশিনগুলো।
2020-21 অর্থ বছরে সেন্টারটি আধুনিকায়নের জন্য আরও 34 কোটি টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ তাঁত বোর্ড। তা দিয়ে আধুনিক ডাইং, রোলিং, ওয়াশিং, ক্যালেন্ডার মেশিন স্থাপন করা হয়। তবে অপারেটরের অভাবে কোনো কাজে আসছে না আধুনিক মেশিনগুলো। দ্রুত এসব মেশিন চালুর দাবি জানিয়েছেন জেলা টেক্সটাইল মিল মালিক ও প্রান্তিক তাঁতিরা। মেশিনারিগুলো এইখানে যে সময়ে বা যত দ্রুত স্থাপন হওয়ার দরকার ছিল সেটা আসলে এখনো হয়নি। এটা যদি আপনার চালু হয় তাহলে আমাদের ঢাকা থেকে ডাইংটা করতে হবে না, আমরা এখানেই করতে পারবো, যার কারণে আমাদের খরচগুলো অনেক কমে আসবে। আমরা চাই অতি দ্রুত এই প্রশিক্ষণের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে এগুলো চালু হোক। আধুনিক মেশিন দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে বেসিক সেন্টার কর্তৃপক্ষ। খুলনা শিপইয়ার্ড কোম্পানি যদি আমাদেরকে এটা করে দিয়ে আমাদের হ্যান্ডওভার দেয় 2-1 মাসের ভিতরে, আমরা চেষ্টা করছি আর কি যত দ্রুত সম্ভব যদি দেয়, তাহলে এই এলাকার তাঁতিরা আবার নতুন করে তাঁত শিল্পে আসবে। তাঁত বোর্ডের কুষ্টিয়া সেন্টারের তথ্য মতে জেলায় নিবন্ধিত প্রাথমিক 107টি তাঁতি সমিতি রয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধে যদি কূটনৈতিক সমাধান না আসে তবে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। তার ধারণা যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে কূটনীতির মধ্য দিয়ে সমাধান না আসলে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, গেল 1 বছরে ইউক্রেনের প্রায় 300টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। পরিস্থিতি যতই কঠিন হোক, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি, আর এর সম্পূর্ণ দায় ইউরোপীয়দের। তারা ভেবেছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 21,000 কোটি ইউরো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও বেলজিয়াম, ইতালি ও কয়েকটি দেশ আইনি জটিলতা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় কমিশনের প্রধান জানান, আগামী 2 বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিরাপত্তা শঙ্কায় বিপিএল উদ্বোধনী প্রোগ্রাম এবং কনসার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বড় ধরনের জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে 26 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। 26শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও 24শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল।
গেল বছর লীগ শুরুর আগে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানকে নিয়ে এসে আয়োজন করা হয়েছিল কনসার্টের। কথা ছিল এবার আর বিদেশি শিল্পী নয়, দেশি শিল্পীদের নিয়ে আরো জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এবার আর কনসার্ট করা হচ্ছে না। দেশে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। 25শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে 24শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত 10টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়, মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে মাঠে খেলা গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা। উদ্বোধনী আয়োজন বাদ পড়লেও সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়েই শুরু হচ্ছে এবারের বিপিএল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপোড়েন, হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন নিয়ে দিল্লির নসিহত গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, দোয়া ও প্রার্থনার অনুরোধ। এবং অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।